নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের পোস্ট এডিটে। আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের শীতলতা ক্রমশ বাড়ছে এবং পাকিস্তানের বিষয়টিকে রীতিমতো অল আউট খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে যে কেন্দ্রীয় সরকার, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে এই সরকারের সব পদক্ষেপেই। এই অল আউট খেলার দুটো দিক আছে। একদিকে সার্জিক্যাল স্ট্রাইকের মতো সামরিক পদক্ষেপ, এর পাশাপাশি আন্তর্জাতিকভাবে কূটনৈতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করার সব রকম চেষ্টা হচ্ছে নয়াদিল্লির তরফে। তার একটা বড় সুযোগ ছিল এই দেশে হওয়া ব্রিক্স এবং বিমস্টেকের সম্মেলন। সেখানে মোদী সরকার এ ব্যাপারে তাদের পক্ষে যা করা সম্ভব সবটাই করেছে। কিন্তু তারপরে একটা প্রশ্ন উঠছে যে এই ব্রিক্স বা বিমস্টেকের বৈঠকের পর এটাকে কি ভারতের কূটনৈতিক সাফল্য বলে আদৌ বিবৃত করা যাবে? ব্রিক্সের শক্তিশালী সদস্য রয়েছে চীনের মতো, রাশিয়ার মতো, কিন্তু চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং পাশাপাশি ভারত, বাংলাদেশ, মায়ানমারের যে প্রতিনিধিত্ব, সেইখানে যখন বারবার নরেন্দ্র মোদী নাম না করে পাকিস্তানকে আক্রমণের মুখে রেখেছেন, সন্ত্রাসবাদের মদতকারী রাষ্ট্র হিসেবে রেখেছেন, তারপরেও ব্রিক্সের যে ঘোষিত বিষয়টি, সেই ঘোষণাপত্রের মধ্যে কিন্তু পাকিস্তান কেন, পাকিস্তানের জৈশে মোহাম্মদ বা লস্করি তৈবার মতো বড় সন্ত্রাসবাদী সংগঠনগুলোর পর্যন্ত নাম উল্লেখ করা সম্ভব হয়নি। তাহলে এটা কি আদৌ মোদী সরকারের কোনো কূটনৈতিক ব্যর্থতা? এটা কিন্তু এই মুহূর্তে অন্যতম আলোচ্য বিষয়। আর এই বিষয়টিকে আমরা আজকে নিয়ে এসেছি আমাদের পোস্ট এডিটেড টেবিলে। কারা রয়েছেন এই আলোচনা আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার পি কে সান্যাল, ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিক, রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, তারপরে রয়েছেন বিজেপি নেতা কৃষাণু মিত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের বিশেষজ্ঞ অধ্যাপক রাজকুমার কোঠারি। আমি রাজকুমার বাবু আপনাকে দিয়ে শুরু করি। এই ঘোষণাপত্রে পাকিস্তানের নাম থাকবে, এটা কি ভারতের উচ্চাশা ছিল? নমস্কার। এই যে ঘোষণাপত্র হয়েছে, এখানে পাকিস্তানের নাম থাকবে, এটা ভারতের দৃষ্টিভঙ্গিতে ভারত হয়তো ভেবেছিল, কিন্তু এই ঘোষণাপত্রে আমরা আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিভঙ্গি দিয়ে বলতে পারি, আমি কিন্তু আগে থেকেই এটা আন্দাজ করেছিলাম যে এই ঘোষণাপত্রে পাকিস্তানের নাম থাকবে না, থাকার কথা নয়। এই কারণে নয় যে তার একটা বড় কারণ উচিত নয়। ব্রিগেডিয়ার, আপনি বলছেন উচিত নয়। উচিত নয় কি করে আপনি বলতে চাইছেন? ভারত তো চাইবে যে সেখানে পাকিস্তানের নাম না। আমি যেটা বলছি, আমাকে একটু কমপ্লিট করতে দিন। একটা বিশেষ স্পেসিফিক কারণে যে ব্রিক্স যে ফোরামটা যে সমস্ত রাষ্ট্রকে নিয়ে গঠিত, তার মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট স্টেটস হচ্ছে রাশিয়া এবং চায়না। এই দুটো রাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের এখন সম্পর্ক কিন্তু খুব সুস্থ, স্বাভাবিক এবং মধুর সম্পর্ক, বিভিন্ন দিক থেকে যদি আমরা দেখি, সামরিক দিক থেকে এবং অন্যান্য দিক থেকে। সুতরাং রাশিয়া এবং চায়নার সঙ্গে পাকিস্তানের যখন একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক রয়েছে, যেটা আমরা আগেও আলোচনা করেছি যে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার যে সামরিক মহড়া হয়েছে, এবং তাছাড়া চীনকে, পাকিস্তান এবং চীন এরা হচ্ছে সমস্ত সময়ের বন্ধু বলে পরিচিত দুটো রাষ্ট্র। সুতরাং সেখানে তারা কখনোই পাকিস্তানকে একটা উগ্রপন্থী রাষ্ট্র হিসাবে সমর্থন করবে না। এটা খুব সাধারণ বিষয় বলেই আমি মনে করি। এটা আমি শুধু অ্যাড করতে চাই। না, আমি আপনার বিষ্ণুবাবু আপনার বক্তব্য শুনবো, তার আগে ব্রিগেডিয়ার কেন উচিত নয় বলছেন, এইটা আমার একটু কিছু স্পষ্ট করা দরকার। ব্রিক্স হচ্ছে একটা ইকোনমিক সামিট। এখানে ডিসিশনস পার্টেইন টু ইকোনমি নেওয়া হয় অফ মিউচুয়াল ইন্টারেস্ট। এখন প্রত্যেক দেশের নিজের নিজের পার্সোনাল এজেন্ডা আছে, পলিটিক্যাল এজেন্ডা বলুন, ন্যাশনাল এজেন্ডা বলুন। ওর মধ্যে যদি ইউনানিমিটি হয় তাহলে এটা তোলা যেতে পারে যদি সবাই এগ্রি করে। এখন এখানে চায়না এগ্রি করবে না, কেন? চায়না ইজ অল ওয়েদার ফ্রেন্ড অফ পাকিস্তান। রাশিয়া দুদিকেই মানে আমি সেই জায়গাটা কিন্তু ধরতে চাইছি। আপনি যেটা বলছেন সেটা তো জেনারেল অবজারভেশন, কিন্তু ভারতের যে কূটনীতি, ভারতের যে কূটনৈতিক বিশেষজ্ঞরা, তাদের এফোর্ট তো ছিল ইনস্টেড অফ রাশিয়াস ভিউ অন পাকিস্তান, ইনস্টেড অফ চায়নাস ভিউ অন পাকিস্তান, ব্রিক্সে যদি ভারত এটাই না ঢোকাতে পারবে তাহলে কিসের সাকসেস? না, এখন কিরকম কূটনীতি, না কিরকম ভাবে এটা ঢোকাবে? প্রাইম মিনিস্টার সবকটা অ্যাড্রেসে ওই মাদারহুড অফ টেররিজম পাকিস্তানকে নাম করে বলেছে যে এটা
একটা বিরাট বড় প্রবলেম, ইট ইজ আ ইন্টারন্যাশনাল প্রবলেম। বাইল্যাটারাল মিটিংয়েও ওরা সব দেশের সাথে এই সম্বন্ধে ডিসকাশন করেছে। এর চেয়ে সবচেয়ে বড় যেটা আমরা গেইন করেছি, ফার্স্টলি এক ধরনের ইন্ডিয়া নিজে যে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ওটা লেজিটিমাইজ করে নিয়েছে, বলেছে দেখো এর চেয়ে বেশি আমরা পাকিস্তানের খোঁচা সহ্য করব না, অ্যান্ড উই হ্যাভ আ রাইট টু রিটালিয়েট। এটা ইন্টারন্যাশনাল কমিটিকে ভালো করে বুঝিয়ে দিয়েছে থ্রু ব্রিক্স, অ্যান্ড দ্যাট ওয়াজ দি এম। আমরা জানি না ইট ওয়াজ আ কোনোদিন সব দেশ আমাদের কথা শুনে পাকিস্তানকে হতে পারে। আমি বলছি তাহলেও এখানে ইকোনমিক আলোচনা হবে, নিঃসন্দেহে ইকোনমিক ইন্টারেস্টে আলোচনা হবে, কিন্তু বিশ্বনাথ বাবু লস্করে তৈবা বা জৈশ-ই মোহাম্মদের মতো সন্ত্রাসবাদী সংগঠন, তাদের নাম যদি ঢোকাতে না পারা গেল, কারণ এখানে তো সমালোচনা হয়েছে যে এই দেশগুলোর উপরে যে সন্ত্রাসবাদীরা আক্রমণ করছে তাতে তো আর্থিক ক্ষতি হচ্ছে। কালকে যে ঘোষণাপত্র ছিল সেখানে কিন্তু আইএস জঙ্গি সংগঠনের নাম উল্লেখ ছিল, হ্যাঁ, সিরিয়ার আরেকটি সংগঠনের নাম উল্লেখ ছিল, কিন্তু এটা আশ্চর্য হলেও সত্যি যে লস্করে তৈবার থেকে শুরু করে একাধিক যে সংগঠন যে পাকিস্তানে অপারেট করছে তাদের সম্পর্কে কিন্তু সাইলেন্ট ছিল। একটা ব্রিগেডিয়ার সান্যালের সাথে আমি একমত যে ব্রিক্স যখন তৈরি হয়েছিল সেটা বেসিক্যালি একটা ইকোনমিক ফোরাম হিসেবে তৈরি হয়েছিল, গ্যাটে যখন আলোচনা চলছিল এবং WTO রেজিমে, মানে পশ্চিমী দুনিয়ার সাথে আমাদের একাধিক বিষয়ে কিন্তু মতবিরোধ তৈরি হচ্ছিল। সেটা একটা হলো যে বায়োডাইভার্সিটির প্রশ্নে, দ্বিতীয়টা হলো সমশ্রম আইনের নীতি প্রবর্তন করবার প্রশ্নে, তৃতীয় যে সমস্যাটা ছিল সেটা হলো এনভায়রনমেন্টের প্রশ্নে। সেখানে কিন্তু আমরা যে রাষ্ট্রগুলো নিয়ে ব্রিক্স তৈরি, 5টি রাষ্ট্র নিয়ে ব্রিক্স তৈরি, তারা কতগুলো কমন প্রবলেম ফেস করছিলাম, যার জন্য একটা গাঁটছড়া বেঁধে আমরা চেষ্টা করেছি পশ্চিমী দুনিয়াকে প্রতিহত করতে। সেখানে ব্রাজিল আমাদের বক্তব্য, রাশিয়া আমাদের বক্তব্য, চীন আমাদের বক্তব্য, দক্ষিণ কোরিয়া আমাদের বক্তব্য একই রকম ছিল। আমার মনে হয়েছে টু সাম এক্সটেন্ট কিছুটা হাইপ তোলা হয়েছে, মানে অ্যাজ ইফ যেন যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে আমরা যে ধরনের আচরণ পেয়েছি তাতে অতি উৎসাহিত হয়ে, মানে আমাদের আপনি হাইপ তোলার কথা বলছেন, হাইপ কি বিজেপি তোলেনি? আমি সেটাই বলবার চেষ্টা করছি, সার্জিক্যাল স্ট্রাইক তার পলিটিক্যাল বেনিফিট কি আমি তোমায় বলছি যে কেন নেবে না, আমি তোমায় বলছি যে ব্রিক্স সম্মেলনের আগের থেকেই প্রায় হাইপ তোলা হলো যে অ্যাজ ইফ যেন প্রতিবেশী রাষ্ট্রগুলোর মতন রাশিয়া চীনের মতন রাষ্ট্র যারা ব্রিক্সে আছে তারাও এইটাকে মান্যতা দেবে এবং পাকিস্তানকে আইসোলেট করবে। প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু ফাইনালি কিন্তু দিনের শেষে তার সেই চেষ্টা যে সফল হয়নি সেটা দিনের আলোর মতন পরিষ্কার। চীন মান্যতা দেয়নি, খুব পরিষ্কার করে বলতে যে এই ধরনের মাল্টিল্যাটারাল যে অর্গানাইজেশন সেখানে তারা আলাদা করে পাকিস্তানকে আইসোলেট করতে রাজি নয়। খুব পরিষ্কার করে রাশিয়ার প্রেসিডেন্ট খুব পরিষ্কার করে জানিয়েছে যে পাকিস্তানকে আলাদা করে তারা মেনশন করতে রাজি নন। ফলে খুব পরিষ্কার করে বলতে গেলে যে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেষ্টা করেছিলেন বটে, কিন্তু আমরা কিন্তু ব্যর্থ হয়েছি। ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলো ব্যর্থ হয়েছে। আপনি সরাসরি বলছেন ব্যর্থ হয়েছি, তাহলে সার্জিক্যাল স্ট্রাইককে ব্যবহার করে যদি কোনো একটা রাজনৈতিক দল পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে তাহলে এই ব্যর্থতাও তো তাদের একেবারে, মানে সেই কারণে ব্যর্থতার প্রশ্ন তুলছে। আজকে কংগ্রেস দল থেকে আজকে যদি তুমি দেখো, মানে অল ইন্ডিয়া যদি রিয়াকশন দেখো, দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস দল কিন্তু আজকে রীতিমতন এটা প্রশ্ন তুলেছে যে কেন ঘোষণাপত্রে পাকিস্তানকে টেরোরিস্ট বা পাকিস্তানের টেরোরিস্ট অর্গানাইজেশনগুলোর নাম নেই, কেন একটি সিঙ্গেল ওয়ার্ডেও উড়ির ঘটনাটা উল্লেখ নেই অথচ সিরিয়ার ঘটনা উল্লেখ আছে। কৃষাণু বলুন, কৃষাণু আপনার কি মনে হয় যে এটা এই কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা? না না, আমি আসবো ব্রিগেডিয়ার আপনার কাছে। বিষয়টা হলো যে ফরেন পলিসি একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটা একটা সম্মেলনে কোনো আহামরি সাকসেসও হয় না, ব্যর্থতাও হয় না, নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে অনেকেও প্যানেলিস্ট বলেছেন যে ব্রিক্সটা হচ্ছে একটা ইকোনমিক ফোরাম মেনলি, সেই ইকোনমিক ফোরামে টেরোরিজমটা একটা মুখ্য নাম উঠে এসছে এবং টেরোরিজম সম্পর্কে এই সবকটি 5টি দেশই তারা একটা উদ্বেদনা প্রকাশ করেছেন। তো দ্যাট ইজ এ ভেরি মেজর অ্যাচিভমেন্ট যে আপনারা একটা ইকোনমিক ফোরামে টেরোরিজমটাকে একটা প্রমুখ ইস্যু হিসেবে তুলে এনেছেন, যেটা এত বছরে করা হয়নি। আগামী দিন নিশ্চয়ই এটা থেকে বেরিয়ে যাব। দ্বিতীয় কথা, পাকিস্তানের নাম নিয়ে আপনি প্রথমে প্রশ্ন করছিলেন। পাকিস্তানের নাম কিন্তু ভারতের যে প্রতিবেদন ওখানে তুলে ধরা হয়েছে সেখানে
মাদারশিপ অফ টেররিজম ইন আওয়ার ভিসিনিটি বলা হয়েছে, সেখানে আমরা নিজেরাই পাকিস্তান রাষ্ট্রের পাকিস্তান বলে কোনো নাম উচ্চারণ করিনি। তো সুতরাং তার ওই যে চার্টারে পাকিস্তান নাম উল্লেখ থাকবে এটা আশা করাটাই কিন্তু ভারতই বা করবে না কেন? না ভারত কেন করবে না? তার কারণ হচ্ছে একটা ফোরামের ব্যাপার থাকে না, তার মানে ভারত এটা করলে পরে প্রাইমারি ভারতকে নিন্দার মুখোমুখি হতে হবে। কোনো নিন্দা নয়, রাশিয়ার কোনো নিন্দার মুখোমুখি। দেখুন আপনি যদি আমরা পার্সপেক্টিভে দেখি, জেশে মোহাম্মদ বলুন, জামাতুদ দোয়া বলুন, কিংবা আপনি ওই লস্করে তৈবা বলুন, জামাতুদ দোয়া আরেকটা নাম, এই সবকটাই অর্গানাইজেশন অলরেডি ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন আন্ডার দ্য ইউনাইটেড নেশন চার্টার। ইউনাইটেড নেশনের সব দেশ, যেখানে ব্রিক্সের এই 5টি দেশ আজ পর্যন্ত চীন মানে যেভাবে প্রোটেকশন দিয়ে রেখেছে, ইউনাইটেড নেশন তাকে সন্ত্রাসবাদী করতে চাইছে, চীন আটকে রেখেছে। আমরা পারিনি চীনকে পারতে, আমরা পারিনি, আমরা বলতে আমরা সেটা আমাদের আগের সরকারও পারেনি, এই সরকারও এখনো পারেনি। আমি আবার বললাম না, ফরেন পলিসি একটা কন্টিনিউয়াস প্রসেস, এখানে আপনি রাতারাতি মানে সাকসেসও আসবে না, একটা ইয়েতে ব্যর্থতাও আসবে না। এই কথাটা রাশিয়ার কথা বলা হয়েছে, রাশিয়া ওপেনলি বলেছে যে তারা ভারতের নিজের সুরক্ষার জন্য এরকম সার্জিক্যাল স্ট্রাইককে তারা সমর্থন জানিয়েছে, ওপেনলি তারা সমর্থন করেছে। এক নাম্বার 2 হচ্ছে অলরেডি রাশিয়ার সাথে আমরা একটা মিসাইল শিল্ড এগ্রিমেন্ট করেছি, যেখানে রাশিয়া আমাদের ওই কি 400, হ্যাঁ ওইটা তারা আমাদের দিচ্ছে, তার সাথে কিছু ফাইটার হেলিকপ্টার, যেটা কমব্যাট হেলিকপ্টার, সেটাও আমরা একসাথে জয়েন্ট সেটা ডেভেলপ করব। তো অলরেডি হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে চায়না রাশিয়াকে মেল্ট করার জন্য, আমি বলছি রাশিয়াকে মেল্ট করার জন্য তাদের ইকোনমিক অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা হচ্ছে মোদি সরকার। রাশিয়ার সাথে আমাদের বরাবরই ছিল, তার আগে আমরা ওই বিক্রমাদিত্যের জন্য তাদের সাথে করেছি, তাদের বারবার দাম বাড়ানোটাও মেনে নিয়েছি। তো সুতরাং এইটা অন্য অ্যাসপেক্টে চলে যাবে, যেখানে এখানে মেইন জিনিস হচ্ছে রাশিয়া আর চায়নার এখন পাকিস্তানে তাদের মেন ইন্টারেস্ট, যেটা চায়নার তো অ্যাসেটস আছে, চায়না তো এখন ওখানে টাকা থেকে শুরু করে তাদের চাইনিজ আর্মি থেকে শুরু করে চাইনিজ লেবার, তারা পুরোপুরি সিপ্যাকের জন্য পাকিস্তান চায়না যে ইকোনমিক করিডোর, তার জন্য তো এখন ওখানে আছে, বিশেষ করে যেটাকে পাক অকুপাইড কাশ্মীরের একটা বড় অংশ অলরেডি 60-এর দশকে পাকিস্তান চায়নাকে দিয়ে দিয়েছে। তো চায়নার না, নট আকসাই চীন, দি পাকিস্তান অকুপাইড কাশ্মীরের একটা সার্টেন পোর্শন সেটা দিয়েছিল। আকসাই চীন ইজ দ্য পার্ট অফ কাশ্মীর দ্যাট চায়না অ্যানেক্সড ইলিগালি ইন 1962। তো এইখানে আমাদের এই জিনিসটা বলতে হবে কি, তার ইকোনমিক ইন্টারেস্ট আছে, তার জন্য তারা করবে না। এখন অলরেডি পাকিস্তানের মধ্যেই দাবি উঠছে যে গ্র্যাজুয়ালি পাকিস্তান ইজ টার্নিং ইনটু আ কলোনি অফ দি চাইনিজ। তো পাকিস্তানকে তারা কত যে সিপ্যাকের জন্য যে তারা ইনভেস্টমেন্ট করছে, তাতে রিটার্ন এগ্রিমেন্টে তারা 23% রিটার্ন, মানে আজকে কোন ব্যাংক কোন সরকারি বন্ড দেয় না, 23% রিটার্ন। বিজেপির ক্যালকুলেশন যদি আমি এটা ধরি, কৃষণ এখানে বিজেপির ক্যালকুলেশন হয় না, যে পাকিস্তানের ভেতরে যে অ্যান্টি চায়না স্লোগান উঠছে, আমাদের ডিপ অ্যাসেটস আছে, তার উপর ডিপেন্ড করছে। আমাদের পাকিস্তানের ভেতরে ডিপ অ্যাসেটস আছে, যারা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন সময় লড়েছে, এইভাবে বাংলাদেশ আলাদা হয়েছে। এখন সিন্ধু দেশ আন্দোলন চলছে, এখন বলুচিস্তান আন্দোলন চলছে, গিলগিট বাল্টিস্তানে শিয়ালা লড়ছে। তো আমাদের ডিপ অ্যাসেটস আছে, এটা আমার ডিপ অ্যাসেটস আছে না ছিল, আমাদের ডিপ অ্যাসেটস আছে। আমাদের অনেকে মনে করে এর মধ্যে কতটা আমরা স্বীকার করব কি করব না, ডিফারেন্ট, কিন্তু আমাদের ইন্টারেস্ট আছে। আজকে তেহরিকে আমাদের একটা বিজ্ঞাপন বিরতি দিতে হবে। প্রশ্ন হচ্ছে ডিপ অ্যাসেটস ব্যবহার করা বা না করা সেটা আলাদা স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার। সার্জিক্যাল স্ট্রাইকে যাওয়া না যাওয়া, দ্যাট ইজ অলসো আ স্ট্র্যাটেজিক্যাল স্টেপ, স্ট্র্যাটেজিক্যাল ইস্যু। কিন্তু কূটনীতি অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এইখানে ভারতের সাফল্য নিয়ে আমরা কথা বলছি, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ বা মালদ্বীপ, শ্রীলঙ্কা, এদেরকে নেপালকে একজোট করে সার্ক সম্মেলন বাতিল করাকে আমরা কূটনৈতিক সাফল্য বলে বর্ণনা করেছি। এরপরেই সবাই তাকিয়েছিল যে ব্রিক্সে কি কূটনৈতিক সাফল্য পেতে চলেছে ভারত। আদৌ কি ব্রিক্সে কোনো কূটনৈতিক সাফল্য এসেছে? আমরা এই আলোচনায় থাকবো, আমাদের সঙ্গে থাকুন। আমরা ফিরে আসছি এই আলোচনায় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।